চেন্নাই হাইওয়ে বিখ্যাত সুপার হাইওয়ে প্রজেক্টের একটা অংশ। কাল মাঝরাত্রে হঠাৎ এই হাইওয়ের একটা 100 মিটার অংশ ধসে যায়। হাইওয়ের এই অংশের নির্মাণ বিদেশের দুটো কনস্ট্রাকশন কোম্পানি মিলে করেছে। সুপার হাইওয়ে প্রজেক্ট কেন্দ্র সরকারের একটা ড্রিম প্রজেক্ট ছিল। এই 14,000 কিলোমিটারের প্রজেক্ট দেশের অনেক রাজ্যের বড় বড় শহরকে জুড়েছে। এটা বলা ভুল হবে না, সুপার হাইওয়ে প্রজেক্ট দেশের নতুন জীবনরেখা, যেটা বানাতে প্রায় 10 বিলিয়ন আমেরিকান ডলার খরচ হয়েছে। দর্শকদের আমরা মনে করিয়ে দিই, 4 বছর আগে দেশের এই নতুন জীবনরেখা সুপার হাইওয়ে প্রজেক্ট তৈরির সময় দুর্নীতির অনেক কেস উঠে এসেছিল। মনে করা হয় এইসব দুর্নীতিকে জনসমক্ষে তুলে ধরার কারণে একজন সিভিল ইঞ্জিনিয়ার সত্যপ্রকাশ চৌবেকে নিজের প্রাণ দিতে হয়। বাবা সত্যপ্রকাশ, আমার ছেলে সুরজ কলেজ শেষ করে নিক, তারপর শীঘ্রই বিয়ে দিয়ে দেবো সুরজের সাথে তোমার বোন বাবলির। ধন্যবাদ শর্মা বাবু। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে মা বাবাকে এই আনন্দ সংবাদটা শোনাতে হবে। আরে বাবা, এত রাত্রে কেন ফিরে যাবে? আজ রাত্রে এখানেই থেকে যাও বেনারসে, আমাদের বাড়িতে। কাল সকালে জলখাবার খেয়ে গয়া চলে যাবে। না মা, একে তো ছোট বোনের হবু শ্বশুর বাড়ি, আর তাছাড়া 4 দিনের মধ্যে নতুন পোস্টিং এ জয়েন করতে হবে কোডারমা। বাবা, তুমি নিজে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করো, বড় বোনের বিয়ে হয়ে গেছে, এবার ছোট বোনেরও বিয়ে দিয়ে দিচ্ছ, নিজে বিয়ে করনি কেন? শর্মা বাবু, পাবলির পর আরেকটা ছোট বোন আছে মধু, আর তারপর ছোট ভাই সঞ্জয়ের পড়াশোনা। একবার সমস্ত দায়িত্ব মিটে যাক, তারপর নিজের বিয়ের কথা ভাববো। আচ্ছা চলি, নমস্কার। 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 হ্যাঁ সীমা, শোনো, বাবলির বিয়ে পাকা হয়ে গেছে 2 বছর পর। 2005-এ করার কথা বলছেন শর্মা বাবু। কংগ্রাচুলেশনস সত্য, তুমি এখন কোথায় আছো? বারাণসী স্টেশনে। আধ ঘন্টা পর আমার ট্রেন আছে। হ্যাঁ সত্য, কিন্তু তুমি কোডারমার পোস্টিং এর ব্যাপারে আরেকবার ভাববে না? ভাবার কি আছে সীমা, 4 দিনে গয়ায় সবকিছু গুছিয়ে নিয়ে 1 ডিসেম্বর থেকে কোডারমা। সত্য, ওখানকার অবস্থা তুমি জানো, আর যা কিছু হয়েছে তারপরেও ওখানে যেতে তোমার ভয় করছে না? সীমা, জেনারেল ম্যানেজার হয়ে যাচ্ছি, প্রজেক্ট ডিরেক্টরের পোস্ট এটা। এই পদ আমাকে শক্তি দেবে করাপশনকে বন্ধ করতে। এই পদ, এই চাকরি আমার কাছে সংবিধানের দেওয়া একটা অস্ত্র সীমা। হ্যাঁ, কিন্তু তুমি জীবনের ঝুঁকি নিচ্ছ সত্য। আমি জীবনটাকে শুধু ভালো কাজে লাগাচ্ছি সীমা। তুমি একা নেই, অনেকে আছে, তাদের হাতে অনেক পাওয়ার আছে সত্য। সাধারণ লোকের পাওয়ার তারা এখনো দেখেইনি। আর কতদিন ভয় ভয় বাঁচবো? যখন ডুববে এত শান্তভাবে ডুববে যে আশেপাশের স্রোত যেন জানতে না পারে। হ্যালো। হ্যাঁ মিশ্রবাবু, আমি সত্যপ্রকাশ বলছি। হ্যাঁ হ্যাঁ, সত্যপ্রকাশ স্যার, আপনি পৌঁছে গেছেন না? আরে না না, এখনো 3 ঘন্টা বাকি আছে দাদা। আপনি গাড়ি পাঠাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবো স্যার। আপনার যে রেগুলার ড্রাইভার আছে নদীম, সে ঈদের ছুটিতে গেছে, কিন্তু আপনাকে নিতে সন্তোষ নামের একটি ছেলে যাবে। খুব ভালো ড্রাইভার স্যার, তার নম্বর আমি এক্ষুনি SMS করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ মিশ্রবাবু।
হ্যালো, ড্রাইভার সন্তোষ, হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি সত্যপ্রকাশ বলছি। তোমার আমাকে স্টেশনে নিতে আসার কথা। ক্ষমা করে দেবেন স্যার, যে কাগজে আপনার নাম্বারটা লেখা ছিল সেই কাগজটা কোথাও পড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি স্টেশনে আসছো তো? স্যার, গাড়িটা একদম খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ থেকে ভাবছি কি করব, আপনাকে ফোনও করতে পারিনি। তা কোনো মেকানিক ফেকানিক ডেকেছো? স্যার, এত রাত্রে মেকানিক কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ও ভাই, এই যে, ও ভাই, আরে ও ভাই, সার্কিট হাউস যাবে? সার্কিট হাউস। সার্কিট হাউস হ্যাঁ, যাব। কে আপনারা? কি চাই? কি চাই? এটা কি? যখন ডুববে, এত শান্তভাবে ডুববে যে আশেপাশের স্রোতও যেন জানতে না পারে। 2003 সালে যখন সত্যপ্রকাশের খুন হয়, তখন তার বয়স ছিল মাত্র 30। ইতিহাস সর্বদাই একটা ইন্সপিরেশন দেয়, একটা গল্প শোনায় নির্মাণের, প্রগতির। এনশিয়েন্ট হিস্ট্রি, রিসেন্ট হিস্ট্রি আমাদের এমন সব মানুষের জীবনের কথা শোনায় আর শিক্ষা দেয় যা আমাদের সর্বদা অনুপ্রেরণা যোগায়। কিন্তু কিছু ইতিহাস আমাদের আশেপাশে আমাদের জীবনকালেই ঘটে, যাদের অনেক সময়ে আমরা দুর্ঘটনা ভেবে ভুলে যাই। কিছু জীবন খুব কম সময়েই হয়তো অনেক কিছু করে যায়, আর যাদের মৃত্যু আমাদের নাড়া দিয়ে যায়। এমন মানুষ আর তাদের জীবনের ব্যাপারে জানা আর তার থেকে অনেক কিছু শেখা খুবই জরুরি। ভারত মাতার এই সন্তান সত্যপ্রকাশ চৌবে নিজের ছোট্ট জীবনে জীবন্ত আদর্শবাদী হিসাবে একটা উদাহরণ তৈরি করেছিলেন। ক্রাইম পেট্রোল দস্তক কাল 100তম এপিসোডে পৌঁছবে। এই সুযোগে আমরা এমন একজন মানুষকে শ্রদ্ধাঞ্জলি দেবার কথা ভেবেছি, যাকে এই দেশের ইতিহাসে বিশেষ জায়গা দেওয়া হবে। সত্যপ্রকাশের জীবনী আগামী কয়েক প্রজন্মের কাছে বিবেকের প্রতিরূপ হবে, যা তাদের সত্যের আলো দেখাবে। বাবা বাবা, কি হয়েছে সোনা? ছোট একটা ভাই এসেছে। একে তোমার মতো দেখতে হয়েছে। দেখতে যেমনই হোক, বড় হয়ে যেন তোমার মতো হয়, সৎ মানুষ। আয় আয় বাবা, আয়। সত্য 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 প্রকাশ।
নামটা ভালো না? খুব ভালো নাম। কখনো মিথ্যে বলবে না, কোনো খারাপ কাজ করবে না। সত্যপ্রকাশ চৌবে, লোকে একে আদর করে সত্য বলবে। আরে বাবুলাল বাবু, আরে মাস্টারমশাই, কেমন আছেন? ভালো আছেন তো? আমি তো ভালো আছি, কিন্তু আপনার ছেলে সত্যপ্রকাশ আমাকে তো বাকরুদ্ধ করে দিয়েছে। কেন মাস্টারমশাই, কি করেছে সত্যপ্রকাশ? আরে বাবুলাল বাবু, আপনি জানেন 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষায় ও কত নম্বর পেয়েছে? আরে দেখবেন ও এবারে 10ম শ্রেণীর পরীক্ষা টপ করবে, গোটা রাজ্যের মধ্যে প্রথম হবে ও। মাস্টারমশাই, সব আপনাদের টিচারদের দয়া, তাই তো এই গরিবের ছেলে এত দূর আসতে পেরেছে। আরে না না, এরকম কথা বলবেন না বাবুলাল বাবু। সত্যপ্রকাশ নিজের চেষ্টায় পড়াশোনা করেছে, ওর মাথায় সাক্ষাৎ সরস্বতী মায়ের আশীর্বাদ আছে। জয় মা সরস্বতী। মাস্টারমশাই, সত্যপ্রকাশ পড়লে ওর ভাই বোনরা ওর থেকে শিখবে। আরে কি বলছেন বাবুলাল বাবু, সত্যপ্রকাশ শুধু ওর ভাই বোনদের না, গোটা এলাকার উদাহরণ হয়ে উঠবে। দেখবেন ও আমাদের গ্রাম শাহাপুরের নাম গোটা দেশে উজ্জ্বল করবে, এটা কিন্তু নিশ্চিত ধরে নিন। বাবা, বাবুলাল বাবু, আমাদেরকেও তো সুসংবাদটা দিন। আরে স্টেট বোর্ডে টপ করেছে, গোটা রাজ্যে প্রথম স্থান হয়েছে সত্যপ্রকাশ। আরে বাবা, বাহ সত্যপ্রকাশ, বাহ। বাবুলাল বাবু, আমাদেরকেও মিষ্টিমুখ করাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। আমাদের সত্যপ্রকাশের উচ্চশিক্ষায় যেন কোনো কমতি রাখবেন না। বড় শহরে অবশ্যই ওকে পাঠাবেন। সত্য? হ্যাঁ, হ্যালো। নমস্কার, বাবুলাল চৌবে বাবুকে একটু ডেকে দেবেন? আমি ওনার ছেলে সত্যপ্রকাশ বলছি, এলাহাবাদ থেকে। আরে সত্য বাবা, আমাকেই ভুলে গেলে? আরে না না সেলিম কাকা, তেমন কোনো ব্যাপার না। আসলে বুঝতে পারিনি তো কে ফোন ধরেছে। আরে বাবা, কোনো ব্যাপার না। আরে এই নাও, তোমার বাবা এসে গেছে, কথা বলো। হ্যাঁ হ্যাঁ বাবা সত্যপ্রকাশ। প্রণাম বাবা। ভালো থেকো বাবা। আমি ওই ইঞ্জিনিয়ারিং এ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবো বলে ভাবছিলাম। বাবা, পরীক্ষাটা তো আইআইটিতে ভর্তির জন্য হয় না? হ্যাঁ বাবা, দেশের বা সম্ভবত পৃথিবীর সব থেকে কঠিন এক্সাম। ভাবছিলাম একবার চেষ্টা করেই দেখা যাক না। আরে ভাবার কি আছে বাবা, মা সরস্বতীর নাম নাও আর প্রস্তুতি শুরু করো। পাস তো তুমি অবশ্যই করবে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। স্কলারশিপ আরে তো থাকবেই, কিন্তু আগামী দিনে খরচাপাতি অনেক বেড়ে যাবে। তুমি তা চিন্তা করছো কেন বাবু? তুমি যত পড়বে আমি পড়াবো, তুমি অনেক দূর যাবে, আর নিজের ভাই বোনেদেরও পিছিয়ে থাকতে দেবে না। আমার বিশ্বাস আছে আমি আর তুমি মিলে সবাইকে দাঁড় করিয়ে দেব। এবার যাও, তাড়াতাড়ি এক্সামের ফর্ম ফিল আপ করো। থ্যাংক ইউ বাবা। ভালো থেকো। আচ্ছা, আমি রাখছি। সত্যপ্রকাশ বিহারের সিবান জেলার শাহাপুর গ্রামের প্রথম কোনো ছাত্র ছিল যে আইআইটিতে ভর্তি হতে পেরেছিল। এই ছোট্ট গ্রামের জন্য এটা একটা বিশাল ব্যাপার ছিল। এমন একটা গ্রাম যেখানে সবচেয়ে কাছের টেলিফোন বুথ 5 কিলোমিটার দূরে ছিল।
সত্যপ্রকাশের বাবা চিনির একটা কারখানায় ক্লার্ক ছিলেন। সঞ্চয় তো অনেক দূরের কথা, মাসের শেষে এসে চিনি ছাড়াই চা খাবার মতো অবস্থা হয়ে যেত। এই সব কিছু সত্ত্বেও সত্যপ্রকাশ বিশ্ববিখ্যাত আইআইটিতে দুর্দান্ত ফলাফল করল, প্রত্যেকবারের মতো প্রথম স্থান অধিকার করল। না ভাই, আমি তো এমটেক করব। তুই সিভিল ইঞ্জিনিয়ারিং এ এমটেক করবি আর তারপর কি করবি? তুই দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবি। ইনফ্রাস্ট্রাকচার রাকেশ, এখানে সবকিছু আছে। আমাদের দেশের ফিউচার বদলে যাবে। শোন, তুই নিজের ফিউচারে আগে মন দে। প্রথমে একটা ভালো কোম্পানিতে সেটেল হয়ে যা, নিজের বাড়ির লোকেদের সেটেল করে নে, তারপর করিস না সোশ্যাল সার্ভিস। তোরা ঠিক বুঝতে পারছিস না ভাই, আমি এমন গ্রাম থেকে এসেছি যেখানে টেলিফোন করতে 5 কিলোমিটার দূরে যেতে হয়, সাইকেল হোক বা হেঁটে। রাস্তা নেই, বিদ্যুৎ ঠিক মতো আসে না, কিছুই ঠিক নেই ওখানে। প্রাইভেট কোম্পানি তো এসব করবে না, আর এই প্রাইভেট কোম্পানিগুলোর রাডারেও আমার গ্রামের নাম নেই। সরকারি কিছু করতে পারে, তাই আমি সরকারের জন্য কিছু করতে চাই। আমরা যদি স্বাধীনতার ঠিক পরের প্রজন্ম হতাম তাহলে এইসব কথা বোঝা যেত, কিন্তু এটা 1994 রে ভাই। আমরা বিংশ শতাব্দীর গ্লোবাল শক্তি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। দেখবি পৃথিবীর সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে বিজনেস করতে আসবে। খুব ভালো, আসুক। কিন্তু ওরা যখন এখানে আসবে আর দেখবে যে এখানকার ইনফ্রাস্ট্রাকচার কতটা উইক, রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, সোজা প্রথম ফ্লাইটেই ফিরে যাবে। ফিউচার ইন্টারনেটের হাতে বন্ধু, তোর রাস্তার যুগ না। ইনফরমেশন হাইওয়েতে সমস্ত বিজনেস হবে। এইসব রাস্তা ফাস্তা না নিজে থেকেই তৈরি হয়ে যাবে, তার জন্য নিজের জীবনটা কেন নষ্ট করবি? আমি তো ছোটবেলাতেই ভেবে নিয়েছিলাম যে আমি দেশের জন্য কিছু করব। মুখ থুবড়ে পড়বি সত্য। মুখ থুবড়ে পড়েই তো আমরা উঠে দাঁড়াতে শিখি। এসি অফিসে চেয়ার গরম করে আমরা কখনোই দাঁড়াতে শিখবো না। হাঁটা তো অনেক দূরের ব্যাপার। ভাই তোর মতো না অনেক এসেছে গেছে, ইতিহাসের বইগুলো পড়। হয় আমরা ইতিহাস পড়তে পারি, না হলে আমরা আগামী ইতিহাসকে বদলাতে পারি। লেগে থাকো সত্যপ্রকাশ চৌবে বাবু, লেগে থাকো, কিন্তু একটু সামলে। কোথাও ইতিহাস বদলাতে গিয়ে নিজেই ইতিহাস হয়ে যাও না। সত্য? আরে সবার জন্য এনেছি, তোর জন্য পুতুল এনেছি, তোর জন্য পুতুল এনেছি, তোর জন্য কম্পাস। প্রণাম বাবা, কেমন আছো? একদম ঠিক আছে। প্রণাম মা, কেমন আছো? তুই কেমন আছিস? খুব ভালো, তোমাদের আশীর্বাদে। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো সবার জন্য আছে। এটা তোর, এটা তোর জন্য পুতুল, আর এটা তোর কম্পাস বক্স। থ্যাংক ইউ দাদা। যাও খেলো। বাবা, এটা তোমার জন্য জামা, রেডিমেড। আজকাল এটাই চলে বাবা। মা, তোমার জন্য শাড়ি। পরের বার তোমার জন্য মিক্সি নিয়ে আসবো। অনেক বছর ধরে দেখছি এই শিলে তুমি মশলার সাথে নিজেও পিষে যাচ্ছ। মিক্সি এনে কি হবে বাবা? আগে বিদ্যুৎটা ঠিক মতো আসুক। বাবা, বিদ্যুৎও আসবে, আমার পুরো বিশ্বাস আছে। বাবা, আমি এমটেক করতে চাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। এই এমটেক কি আইআইটির বিটেকের থেকে বড় ডিগ্রি? হ্যাঁ বাবা, এমটেক করার পর আমার আইএএস পরীক্ষায় খুব সুবিধা হবে বাবা। এই আইইএসটা কি বাবু? ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস। যেমন আইএএস হয়, আইপিএস হয়, তেমনি আইইএস বাবা। আরে বাহ, আইএএস এর সমান চাকরি? হ্যাঁ বাবা, মাইনে তো প্রাইভেট কোম্পানির মতো না, কিন্তু আমরা সবাই সুখে থাকতে পারবো বাবা। আমি দেশের জন্য কিছু করতে পারবো। রাস্তা, বিদ্যুৎ, জল, এই ক্ষেত্রগুলোতে ভালো কাজ করার সুযোগ পাবো বাবা। আর কি চাই বাবু? তুই দেশের জন্য কাজ করবি, আমাদের দেখাশোনা করবি। আরে তোর মতো ছেলে মেয়ে সব বাড়িতে জন্মাক। আর মাত্র 2 বছর বাবা, তারপর আমার রোজগার তোমাদের ভার লাঘব করবে। তোর সব থেকে বড় উপার্জন তোর দৃষ্টিভঙ্গি। তোর সব স্বপ্ন পূরণ হবে বাবা। মাঝে মাঝে মনে হয় যেন আমি তোমার স্বপ্ন নিয়ে পাচ্ছি। তুই আমাদের সবার স্বপ্ন পূর্ণ করছিস বাবা। তোর সমস্ত সাফল্য আমাদের মুখে হাসি হয়ে থাকবে। তুই শুধু লেগে থাক সত্যপ্রকাশ। খুব ভালো,
কাজ কোথায় করো মিস্টার চৌবে? সারফেস ট্রান্সপোর্ট ডিভিশনে। সরকারি চাকরি? বাহ, খুব ভালো। কি পোস্ট? আগে আমি সিভিল ইঞ্জিনিয়ার, এই রোড সেকশনের কাজ দেখাশোনা করি। আসলে এটা আমার প্রথম পোস্টিং। এ তো খুব ভালো কথা। আমাদের মেয়ে সীমাও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের মেয়ে সন্ধ্যার মধ্যে চলে আসবে, তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব। হাই, আমি সীমা। ও হাই, আমি সত্যপ্রকাশ চৌবে। আচ্ছা ম্যাডাম। ভেরি গুড। এবার তোমরা আমাকে এটা বলো তো যে আমাদের সোলার সিস্টেমে সব থেকে কোল্ড, সব থেকে ঠান্ডা প্ল্যানেট কোনটা? প্লুটো। প্লুটো, ভেরি গুড। আর সব থেকে যে বড় প্ল্যানেটটা আছে সেটা কি? জুপিটার। জুপিটার। বাচ্চারা, এবার আমি তোমাদের নতুন ম্যাথস টিচারের সাথে আলাপ করাবো। সত্যপ্রকাশ, বাচ্চারা, ওনার নাম সত্যপ্রকাশ, আর ইনি আজ থেকে তোমাদের ম্যাথস শেখাবেন। এবার তোমরা এনাকে নমস্কার করো। নমস্কার স্যার। নমস্কার। খুব ভালো কাজ করো তুমি। থ্যাংক ইউ সত্যপ্রকাশ। আমি খুশি যে এই বাচ্চারা তোমার মতো টিচার পেয়েছে IITN। সীমা, আমি তো চাই দেশের সমস্ত বাচ্চা IITর মতো কলেজে পড়ার সুযোগ পাক। এই দেশের সমস্ত বাচ্চাই যোগ্য, প্রত্যেকটা বাচ্চা। তুমি ঠিক বলেছো। শিক্ষিত বাচ্চারা এই দেশের সব থেকে বড় সম্পদ, যারা এই দেশের ভাগ্যকে নতুন করে গড়বে। স্যার, আপনার সাথে দেখা করতে কোনো এক গুপ্তবাবু এসেছেন। গুপ্তবাবু? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। আচ্ছা। নমস্কার সত্যপ্রকাশ বাবু। নমস্কার মিস্টার গুপ্ত, আসুন। স্যার, শুনেছি আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন বলেছেন। লেটার ফেটার পাঠাচ্ছেন আবার। মিস্টার গুপ্ত, একে তো আপনার কনস্ট্রাকশন মেটেরিয়াল সাবস্ট্যান্ডার্ড, তার ওপর আপনাকে অ্যাডভান্স দেওয়া আছে, কিন্তু এত টাইম, এত লেবার আর এত মেটেরিয়াল কিছুই ম্যাচ করছে না। আরে কি চারানা আটানার হিসেব নিয়ে বসে আছেন সত্যপ্রকাশ বাবু? আরে মিনিস্ট্রি এত বছর ধরে আমাকে ডেকে ডেকে কাজ দিচ্ছে। আপনার আগে যে অফিসার ছিল না, তিনি লাখে 1 ছিলেন, আর এখন ধীরে ধীরে লাখে 8 হয়ে গেছেন। এটা কি? লাখে 8 আছে, কাল কোটিতে 1 হয়ে যাবে। সময় খুব ভালো চলছে স্যার। মিস্টার গুপ্ত, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আসুন স্যার। ইনি হচ্ছেন মিস্টার গুপ্ত, গুপ্ত অ্যান্ড সানস কনস্ট্রাকশনের। ইনি এক্ষুনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর মিস্টার গুপ্ত, এরা ভিজিলেন্স ডিপার্টমেন্টের লোক, যাদের আমি শুধু আপনাকে ধরাবার জন্য এখানে নিয়ে এসেছি। আপনি কি এই প্যাকেটে হাত দিয়েছেন চৌবে বাবু? আগে না। গুপ্তা বাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আমাদের অফিসে। ওখানেই হবে বাকি কথা। চলুন 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 চলুন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আপনি IIT পাস করেছেন, BSU পাস করেছেন, IAS পাস করেছেন, কিন্তু বুঝতে পারছি না এই 3টে পরীক্ষায় কমন সেন্সের প্রশ্ন ছিল না নাকি? বেইমানির নাম কমন সেন্স না গুপ্তবাবু। বোকামিও নিশ্চয়ই নয় চৌবে বাবু। এই যে অফিসারগুলো এখন এসেছিল না, কয়েক বছর আগে আমাকে তুলে নিয়ে গেছিল এরাই। 2টো ফোন কলস আর 2 লাখ করে দিতেই আমাকে জড়িয়ে ধরলো আর সম্মানের সাথে আমাকে বাড়িতে দিয়ে এলো। হ্যাঁ, এইবার তো ফোন কল করার কোনো দরকারই নেই না, 4 লাখে রাজি হয়ে যাবে। যে অফার আমি আপনাকে দিয়েছিলাম সেটা এরা নিয়ে নেবে, লাখে 8। সত্যপ্রকাশ চৌবে, একটা কথা বুঝেই নাও,
হয় তোমাকে এখানে বিক্রি হতে হবে আর না হলে তোমাকে মরতে হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো বিক্রি হয়ে যাও। যখন বিবেকের বোঝা থেকে মুক্তি পাবে না, তখন মিথ্যে অহংকার গলে যাবে, তখন আসল মজাটা পাবে বিজনেসের। সত্যি। থ্যাংক ইউ। জয় হিন্দ। কেন্দ্র সরকারের সবথেকে বড় আর সবথেকে বিখ্যাত প্রজেক্ট সুপার হাইওয়ে প্রজেক্টের আজ উদ্বোধন হলো। 14,000 কিলোমিটারের এই রোড নেটওয়ার্ক ভারতের সব রাজ্যের সব বড় শহরগুলোকে 4 লেন হাইওয়ে দিয়ে যুক্ত করবে। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের দেশের সারফেস ট্রান্সপোর্ট ব্যবস্থায় বিপ্লব আসবে আশা করা যাচ্ছে। এই প্রজেক্টকে শেষ করার জন্য দেশ বিদেশের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। $10 বিলিয়ন আমেরিকান ডলারের এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব ইন্ডিয়ান হাইওয়ে এজেন্সির উপর দেওয়া হয়েছে। সত্যপ্রকাশ, কনগ্রাচুলেশনস। তোমাকে ইন্ডিয়ান হাইওয়ে এজেন্সিতে বদলি করা হচ্ছে, আর সেটাও সুপার হাইওয়ে প্রজেক্টের জন্য। আর এটা আমাদের দেশের সব থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। স্যার, আমি এর থেকে ভালো কিছু চাইতেই পারি না। এই প্রজেক্ট আমাদের দেশের নকশা বদলে দেবে। সরকার সত্যিই অনেক দূরের কথা ভেবেছে স্যার, লোকদের ভালোর কথা ভেবেছে। সিবাল, বিহার থেকে? হ্যাঁ স্যার, শাহপুর গ্রাম। কোডারমায় বারাচাড্ডা ঔরঙ্গাবাদ লাইনের হেড অফিস, ওখানে কাজ করতে পারবে? হ্যাঁ স্যার, আমার এলাকায় পোস্টিং হয়ে গেলে খুব ভালো হবে স্যার। কোডারমা আইএচ এর হেড অফিস গয়া আর ধানবাদ দুটোই কভার হয়। তোমাকে প্রজেক্ট ডাইরেক্টর PS ত্রিবেদীকে রিপোর্ট করতে হবে। আচ্ছা স্যার। ওখানে রিটায়ার্ড ব্রিগেডিয়ার মজুমদার সাহেবও আছেন, উনি এই প্রজেক্টটাকে ওভারসি করছেন। ঠিক আছে স্যার। স্যার বলুন, পোস্টিং কবে থেকে জয়েন করতে পারি? কি রে সন্দীপ, কি বলেছিলি তুই 1994-এ? আমাদের রাস্তার দরকার নেই, ইন্টারনেট হাইওয়ে দরকার। আরে কালকেই আমাদের সবার দেখা হয়েছিল, অমর, রাকেশ আর আমি। তোর কথা সবার খুব মনে পড়ছিল রে। ভাই, কি বলেছিলি তুই উঁচু উঁচু বিল্ডিং হবে? যাক, সেটা তো হচ্ছে, কিন্তু তার থেকে 1000 গুণ বড় প্রজেক্ট হচ্ছে সুপার হাইওয়ে প্রজেক্ট, যাতে আমি কাজ করছি। আমি কাগজে পড়েছি 45,000 কোটির প্রজেক্ট। সুপার ভাই, তুই ঠিক বলেছিলি ভাই, দেশের রাস্তা হওয়া চাই। তাহলে চলে আয় সন্দীপ, রাস্তা তোর অপেক্ষায় আছে। আসবো ভাই, আসবো, একদিন নিশ্চয়ই আসবো। সেই একদিন তখনই আসবে যখন তোর মনে হবে ব্যাস এবার দেশে ফিরতে হবে। আমি তো বলবো সন্দীপ, তুই এক্ষুনি চলে আয়। ভারত উজ্জ্বল হয়ে উঠছে, তোকে এখানে খুব দরকার। সত্য, তোমার ট্রেন কালকে। তোমার বই। সীমা, সম্ভব হলে আমি তো পারলে এক্ষুনি ট্রেন ধরে নিই। পৃথিবী ছোট হচ্ছে সীমা। আগামী কয়েক বছরের মধ্যে কোনো বাচ্চাকে হাই স্কুলে পড়বার জন্য গ্রাম ছাড়তে হবে না, 300 কিলোমিটার দূরে যেতে হবে না, যেমন আমি গেছিলাম। তুমি যা চাও তা সবই হবে, দেখো। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু খুব দূরে চলে যেও না। তার মানে? মানে টাচে থেকো, ফোন করো, আর হ্যাঁ, পারলে চিঠি অবশ্যই লিখো। তুমি খুব ভালো লেখো। সত্যপ্রকাশ চৌবে সর্বদা নিজের স্বপ্নকে নিজের সঙ্গে নিয়ে ঘুরত। ও এমন একটা রাস্তা বানাতে চাইছিল যা সত্যি মানুষকে সংযুক্ত করত। কিন্তু এমন রাস্তায় চলতে গেলে আর মানুষকে সেই পথে চালাতে গেলে প্রচুর বাধার মুখোমুখি হতে হয়। কিন্তু সত্যপ্রকাশ মনে করতেন, যদি ইচ্ছাটা জোরালো হয় তবে পাকা রাস্তা বানানো অবশ্যই সম্ভব। কিন্তু সত্যপ্রকাশের মনোবল আসলে তার জন্যই একটা ইঙ্গিত ছিল যে ব্যাকা লোকেদের না তো সোজা রাস্তা ভালো লাগে, আর না সেটা বানানো সোজা লোক।
রাওয়াত, পান্ডে, এই স্টেজে তো দেখছি বিশেষ কোনো কাজ হয়নি, আর কাউকে কাজ করতে দেখাও যাচ্ছে না। রেকর্ড বলছে 3 মাস ধরে কাজ চলছে। স্যার দেখুন না, অনেক কাজই তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে স্যার হয়েছে কি, সমস্ত মেটেরিয়াল একটু একটু করে জড়ো করা হচ্ছে, সেই জন্য সময় লাগছে স্যার। মেটেরিয়াল জড়ো করার জন্য 3 মাস অনেক বেশি সময় রাওয়াত। সত্যপ্রকাশ স্যার, এখানে সবকিছু খুব ধীরে ধীরেই হয়। কাজ ধীরে ধীরে যেমন হয়, তাড়াতাড়িও হতে পারে। সব মেটেরিয়াল জড়ো করতে 3 মাস কোনো দিক থেকেই ঠিক না, এসব চলবে না। কাম ডাউন সত্যপ্রকাশ, আমি এখানকার প্রজেক্ট ডিরেক্টর, আর আমি ভালোভাবেই জানি এখানে কাজ কিভাবে হয়। স্যার এই দেখুন, এই ফাইল বলছে 12-4টা থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত 60 কিলোমিটার স্ট্রেচের কন্ট্রাক্ট P&Q-কে দেওয়া আছে, কিন্তু বাস্তবটা হচ্ছে P&Q এটা একটা লোকাল কন্ট্রাক্টরকে সাবলেট করেছে, আর স্যার ওই লোকাল কন্ট্রাক্টর এটাকে 4টে ছোট ছোট লোকাল কন্ট্রাক্টরকে সাবলেট করেছে। তো ইটস আ প্রসিজিয়ার, ইটস আ স্ট্যান্ডার্ড নর্মাল প্রসিজিয়ার। স্ট্যান্ডার্ড নর্মাল প্রসিজিয়ার? আগে হ্যাঁ, 60 কিলোমিটার রাস্তা 450 কোটির কন্ট্রাক্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে দেওয়া আছে, আর সেই কোম্পানি একটা লোকাল কোম্পানিকে অর্ধেকের কম প্রাইসে অফার করেছে স্যার। স্যার এরপর বলা হচ্ছে এই কন্ট্রাক্ট ওই লোকাল কন্ট্রাক্টরকে তার যোগ্যতার হিসেবে দেওয়া হয়েছে, আর এত অ্যাডভান্সেস দেওয়া হয়েছে। স্যার এটা রুলের বিরুদ্ধে কাজ, আর তাও কন্ট্রাক্ট পাওয়ার মাত্র 2 দিনের মধ্যে। স্যার 3 মাস হয়ে গেছে, এখনো একটা পাথরও সরায়নি। তা তুমি কেন পাথর হচ্ছ মিস্টার ইঞ্জিনিয়ার? তোমার কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কোয়ালিটি সুপারভাইজ করা। যখন কনস্ট্রাকশন শুরু হবে তোমার কাজও শুরু হয়ে যাবে। স্যার ততক্ষণ আমি কি করব? কিচ্ছু করবে না, বসে থাকো, আর সেটাও চুপচাপ বসে থাকো। আর মনে রেখো, তুমি এখানে সামান্য একজন সুপারভাইজার, ইনভেস্টিগেটর নও। তোমার ফালতু সব মিটিং এর জন্য আমার সব কাজ পণ্ড হচ্ছে। এবার তুমি এখান থেকে গেলে আমি ধন্য হব। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। শোনো, এই ফাইলটা এখানেই রেখে দাও। আর হ্যাঁ সত্যপ্রকাশ, আর কখনো আমাকে এইরকম লেকচার দেওয়ার চেষ্টা করবে না। সাহেব, ত্রিবেদী, জয়ন্ত ত্রিবেদী সাহেব। জয় হিন্দ মজুমদার বাবু। ওই এখানে একটা ছেলে এসেছে দিল্লি থেকে, ওই সত্যপ্রকাশ চৌবে। হ্যাঁ, ওই অনভিজ্ঞ সত্যপ্রকাশ। নিজের নামটাকে একটু বেশি সিরিয়াসলি নিচ্ছে ও। কেন ত্রিবেদী সাহেব, কি বলছে ও? ওই বাচ্চাদের মতো প্রশ্ন, লোকাল কন্ট্রাক্টরদের সাবলেটিং কেন করেছেন, 3 মাস কাজ কেন হচ্ছে না, এই সব ইত্যাদি ইত্যাদি। এই যুবকের খুব তাড়া আছে বলে মনে হচ্ছে। আপনি টেনশন নেবেন না। কন্ট্রাক্টর হরমেশ সিংকে বলেছি বাচ্চাটার সাথে দেখা করতে, ওকে একটু এদিক ওদিক ঘোরাতে, ওকে দেখাক যে আমরা কি কি কাজ করেছি, কতটা কাজ করেছি, ইত্যাদি ইত্যাদি। জয় হিন্দ মজুমদার বাবু, জয় হিন্দ। জয় হিন্দ। কাম ইন। নমস্কার ইঞ্জিনিয়ার বাবু। আপনি কে? আমার নাম হরমেশ সিং। ছোট কনস্ট্রাকশন কোম্পানি আছে,
সিং কনস্ট্রাকশন। খুব সহজ নাম, লোকে কখনো বলে না। আমিও ভুলবো না, নামের জন্য না, কাজের জন্য। এত বড় কন্ট্রাক্ট পেয়েছেন আপনি, অ্যাডভান্স পেয়েছেন, 3 মাসের ওপর লেগে গেল আপনার মেটেরিয়াল জড়ো করতে। বসবো স্যার? বসুন। এইভাবে বলবেন না চৌবে সাহেব, এত বড় প্রজেক্ট আমি তো একা নই, আরও 4 জন লোক জড়িয়ে আছে। বার্মিয়া কনস্ট্রাকশন, যাদব কনস্ট্রাকশন, কোডা কনস্ট্রাকশন আর লাল কন্ট্রাক্টার্স, সবাই নিজের কাজে লেগে আছে সাহেব। এখন এত বড় ইন্টারন্যাশনাল রোড বানাতে হবে সাহেব, ভালো কাজ করতে হবে, ভালো মাল ব্যবহার করতে হবে, তাই একটু সময় তো লাগবেই। 3 মাস অনেক বেশি সময় মিস্টার হরমেশ মেটেরিয়াল জড়ো করার জন্য। আর মেটেরিয়াল জড়ো করা তো দূর, এখনো রোডের লেভেলিং করেননি আপনি। আরে চৌবে বাবু, আমি আপনাকে খুব খাঁটি একটা কথা বলতে চাই। কি? 8 কিলোমিটার, পুরো 8 কিলোমিটার রোড তৈরি হয়ে গেছে, কিন্তু সাহেব যাতে পাবলিকের প্রবলেম না হয় তাই কাজটা একটু ধীরে ধীরে করতে হচ্ছে। ভগবানের দিব্যি সাহেব, রাস্তা এমন হয়েছে আমেরিকার রোড তো নস্যি এর কাছে। আপনি একবার দেখবেন, চলুন একটু সময় বার করুন, আপনার হাতে সময় আছে তো? আমার হাতে প্রচুর সময়, আমার সমস্ত সময় এই কাজের জন্যই, আমার ডিউটির জন্য। চলুন গিয়ে দেখি আপনি কি বানিয়েছেন। দেখুন না স্যার, গাড়ি কেমন হুস হুস করে যাচ্ছে, এমন লাগছে যেন হিরোইনের গালের উপর দিয়ে হরকে যাচ্ছে। হ্যাঁ দেখুন না স্যার। হরমেশ সিং বাবু, আপনার হিরোইনের গালের মেকআপ খুব পাচা হয়েছে। কি বলছেন স্যার? কিছুই তো বুঝতে পারছি না। এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে মেটেরিয়ালের কোয়ালিটি টেস্টিং হয়েছিল? হ্যাঁ স্যার হয়েছিল। আমার সেগুলো রিপোর্টস চাই। আরে ইঞ্জিনিয়ার সাহেব, একদম টপ মাল দিয়েছি রাস্তায়, আপনি দেখুন না সাহেব। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি? পান্ডে, রাওয়াত। হ্যাঁ স্যার। আমার এই রাস্তার সিমেন্ট ফিলিং, লেবেলিং, মেটেরিয়াল সমস্ত কিছুর ডিটেল রিপোর্ট চাই 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে? কেন, এর জন্য কি তোমার 3 মাস সময় লাগবে? এই মাত্র তোমরা বলেছো সব রিপোর্ট রেডি আছে। হ্যাঁ স্যার, রেডি আছে। রিপোর্ট নেই? নেই মানে কি? কোথায় হারিয়ে গেল? স্যার রিপোর্ট এখনো তৈরি হয়নি। স্যার আসলে আমরা ওই হারমেশ কন্ট্রাক্টরের সামনে কিছু বলতে চাইনি। আসলে স্যার মাল তো সব আগে থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছিল, ত্রিবেদী সাহেব সব জানেন। হ্যাঁ স্যার, এই সমস্ত কন্ট্রাক্টর অনেক বছর ধরে ঠিকা নিচ্ছে, এরা সবাই আমাদের কাজ জানে স্যার। ছাই জানে? এটা সুপার হাইওয়ে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো। তোমরা কি আদৌ জানো তোমরা কোন প্রজেক্টে কাজ করছো? স্যার আমরা এটাও জানি, যদি একবার প্রজেক্ট ডিরেক্টর গ্রিন সিগন্যাল দিয়ে দেন তো হয়ে গেল। হ্যাঁ স্যার। মিস্টার ত্রিবেদী, এটা সিরিয়াস ব্যাপার। ভরদ্বাজ সাহেব, আমার কথা শুনুন। এই ছেলেটা সত্যপ্রকাশ একটা মেন্টাল কেস, শুধু শুধু ইচ্ছে মতো রিপোর্ট বানাতে থাকে। স্যার গত 15 দিন আগে ওই রোড পাবলিকের জন্য খোলা হয়ে গেছে। আগে হ্যাঁ, ফার্স্ট ক্লাস চলছে আর কোনো ড্যামেজেসও নেই ওখানে। ত্রিবেদী, আমার টেবিলে ফটোগ্রাফসও পড়ে আছে যেগুলো ও পাঠিয়েছে, ডিটেলস রিপোর্টও পাঠিয়েছে। 8 কিলোমিটার রোডে 30টা জায়গায় রোড ড্যামেজ রয়েছে, আর সেটাও 15 দিনে হয়েছে। ত্রিবেদী, ড্যাম ইট, দিস ইজ সিরিয়াস। কিন্তু স্যার এই ছেলেটা চাইছেটা কি? ও 8 কিলোমিটার রোড নতুন করে বানাবার রেকমেন্ডেশন দিয়েছে। কি? 8 কিলোমিটার? তার পুরোটাই? আবার ভাগ্য ভালো 8 বলেছে। নতুন করে করো, কন্ট্রাক্টরদের চাপ দাও। আর মনে রাখবে ত্রিবেদী, এই মাথা ব্যথা তোমার, আমার না। তোমার ভাগ্য ভালো এই রিপোর্ট আমার কাছে এসেছে, উপরে যায়নি। স্যার কি বলছেন? আবার রাস্তা বানাতে গেলে আমরা তো ভিখিরি হয়ে যাব। ব্রিগেডিয়ার সাহেব, আপনি তো অদ্ভুত রকমের কাজ করেন। সোজা ওকে পাঠিয়ে দিলেন রাস্তা চেক করার জন্য। আরে আমি কি করে জানবো যে ছেলেটা চুলচেরা বিচার শুরু করে দেবে?
আমি ভাবলাম যে ও রোডটাকে ওপর ওপর চেক করবে, তারপর ঠান্ডা হয়ে বসে যাবে চুপচাপ। এখন কোনো একটা উপায় তো আছে ত্রিবেদী স্যার, কিছু তো একটা করুন স্যার। দেখুন, আমি দিল্লি সামলাচ্ছি, আপনারা ওই ছেলেটাকে সামলান। যা করার হয় করুন আপনারা, কিন্তু ওকে তাড়ান এখান থেকে। ও এখানে থাকলে আমাদের একটা কাজও হবে না। স্যার, রোড এবার এমন হবে, আপনিও মনে রাখবেন কি রাস্তা হয়েছিল। পাবলিক মনে রাখবে, 3 প্রজন্ম ব্যবহার করবে, এমন রোড বানাতে হবে, আর তার থেকে কম আমি বানাতে দেব না। দেখুন সাহেব, 8 কিলোমিটার আবার বানাতে গেলে আমরা তো শেষ হয়ে যাব। দেখুন, বোঝার চেষ্টা করুন, এই যে বড় কোম্পানিগুলো আছে না, এর সমস্ত মাংস খেয়ে নেয়, আর আমরা আমরা খালি হার চষি, হার। এই যে আর এই যে হাইফাই জিনিস আপনি লিখে দিয়েছেন না, এগুলো যদি আমরা কিনতে যাই তাহলে আমাদের জাঙ্গিয়াও বিক্রি হয়ে যাবে। আপনি এই যে হাড় আর মাংসের কথা বলছেন না, সেটা সাধারণ মানুষের, আর এই রাস্তাও সাধারণ মানুষের টাকায় তৈরি হচ্ছে, তাদের জন্য তৈরি হচ্ছে। আমার শুধু ওদের নিয়ে চিন্তা, বুঝেছেন? আপনাদের জাঙ্গিয়া গেঞ্জি নিয়ে চিন্তা নেই। যদি ঠিক করে কাজ করতে না পারেন তাহলে অন্য কাজ করুন, যান। আরে সাহেব, আপনি এখানে যত সপ্তাহ ধরে আছেন না, তত বছর আমরা এখানে কাটিয়েছি। আমরা অন্য কিছু না করতে পারি, তবে হ্যাঁ, যে আমাদের পেছনে লাগবে তাকে তো আমরা ঠিক করেই দেব। আরে যাদব বাবু, যদি এটা হুমকি হয় তাহলে আবার ট্রাই করুন, কারণ আপনার রাস্তার মতো আপনার হুমকিও কাঁচা ছিল। আরে চৌবে সাহেব, আমরা ছা পোষা লোক, আপনাকে কি হুমকি দেবো সাহেব? আমরা তো আপনাকে শুধু একটা অংশ দিতে পারি সাহেব। খুব ভালো, প্রথমে হুমকি আর এখন ঘুষ। চুপচাপ বিদেয় হও আমার অফিস থেকে, আর দ্বিতীয়বার এখানে আসবে না, না হলে আমি পুলিশ ডাকবো। চলো। এই চৌবে বাবু, আরে কোথা থেকে এসছেন আপনি? হ্যাঁ, আর কি খান রোজ? হ্যাঁ, আরে বাস্তবটা বুঝতে পারেন না আপনি নাকি? বুঝতে পারেন না? হ্যাঁ, দেখুন চৌবে বাবু, আমাদের যারা চালায় না, তারা পুলিশের থানায় বন্দি আছে, আর সেখান থেকেই আমাদের নির্দেশ দেয়। আর আপনি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, দেখুন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যে দেশের ভালোর কথা বলছেন না, তাতে কারোর ভালো হবে না, শুধুই টানাটানি হবে, তাও প্রাণ নিয়ে। বুঝতে পারলে ভালো, না হলে আপনার কপাল। ঘুষ না নেওয়া কি অন্যায়? ঠিকঠাক নিজের ডিউটি করা, মানুষের ভালো করা কি অপরাধ? আমরা যখন আমাদের সন্তানদের জন্য স্কুল খুঁজি, তখন একটা জিনিস খুবই গুরুত্ব পায়, আর সেটা হচ্ছে সংস্কার, ভ্যালুজ। কিন্তু বড় হবার পর এই ভ্যালুজ, এই সংস্কারগুলো কি সাধারণ জীবনে ব্যবহার করা হয়? ছাত্র জীবন শেষ করার পর যখন মানুষ কর্মজীবনে প্রবেশ করে, তখন এই সংস্কারের অগ্নি পরীক্ষা হয়ে থাকে। একজন তরুণ শিক্ষিত ছেলে বা মেয়ে কতক্ষণ করাপশনের বিরুদ্ধে লড়তে পারবে? এমন একটা পৃথিবী যেখানে সর্বদাই তার সমস্ত নৈতিক মূল্যগুলোকে পিষে ফেলা হচ্ছে, এই অবস্থায় মানুষ কি করবে? হার মেনে নেবে, নাকি নিজের হার নিশ্চিত জেনেও নিজের মিশনে লেগে থাকবে, লড়াই করবে? কি করবে? তুই ইঞ্জিনিয়ার কেন হতে চাস সঞ্জয়? দাদা, তুমি কেন হয়েছো? রাস্তা বানাবার শখ ছিল, সেটা পূরণ করার জন্য। সেম টু সেম, ফটোকপি। সোজা রাস্তা বানানো আর সোজা রাস্তায় চলা, দুটোর পার্থক্য আছে। কিসের পার্থক্য দাদা? পড়াশুনো কর, ইঞ্জিনিয়ার হয়ে যা। যদি সততা তোর কাছে মূল্যবান হয়, তাহলে পার্থক্য নিজেই বুঝে যাবি। সোজা রাস্তায় অনেক কাটা, ক্ষতবিক্ষত হবে, অনেক রক্তপাত হবে, কিন্তু থামা যাবে না, ঘোড়া চলবে না।
কি সমস্যা হয়েছে? বাবা, স্বপ্ন পূরণ করা এত সহজ না। একদমই নয় বাবা, না কখনো ছিল না কখনো হবে। আরে ভালো স্বপ্ন দেখাই তো কত কঠিন। মাথা কাজ করে না বাবা। কখনো কখনো ভাবি এটা কিভাবে সম্ভব হবে। করতে করতেই হয়ে যাবে বাবু, শুধু লেগে থাকো। আর এই স্বপ্নই তো যা আমাদের সকলকে জুড়ে রাখে। এই স্বপ্নের জন্যই তো আমরা বেঁচে আছি। নিজের স্বপ্নকে কখনো ভাঙতে দিবি না। ডিয়ার স্যার, অনেক ভাবনা চিন্তা করে আমি আপনাকে এই লেটার লেখার সিদ্ধান্ত নিয়েছি। আপনি আমার যন্ত্রণাটা বুঝবেন, কারণ আমার আর আপনার স্বপ্ন একই, কিন্তু আমাদের স্বপ্নকে পূরণ হতে বাধা দেওয়া হচ্ছে। সুপার হাইওয়ে প্রজেক্টে যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারা শুধু টাকা করছে, রাস্তা না। সাব কন্ট্রাক্টিং এত জঘন্যভাবে হচ্ছে যে খুবই অপদার্থ আর বেইমান ধরনের লোকেরা রাস্তা বানাচ্ছে। এদের কাছে না টেকনোলজি আছে, না ক্যাপিটাল আছে, না আছে ভালো কাজ করার ইচ্ছা। সাবস্ট্যান্ডার্ড মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, 3 মাস ধরে কাজ শুরু হচ্ছে না, তার উপর এদের সবাইকে প্রায় দিন অ্যাডভান্স টাকা দেওয়া হচ্ছে। এইভাবে কি করে ভালো রাস্তা তৈরি হবে স্যার? যা কিছু তৈরি হচ্ছে খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে স্যার। সরকারের সেবায় একজন ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে এটা আমার কর্তব্য যে আমি আপনাকে জানিয়ে দিই যে আইএইচ এর নিচু স্তরে করাপশন অনেক উঁচু স্তরের হচ্ছে। বোঝাই যাচ্ছে আইএইচ এর ওপরতলার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। সবাই নিজের পকেট ভরতে ব্যস্ত, লুট চলছে, আর লোটা হচ্ছে সাধারণ মানুষদের স্যার। সেই সাধারণ মানুষগুলো স্যার যারা ঘাম রক্ত ঝরাবার পর সরকারকে ট্যাক্স দেয়। এই টাকা ভুলভাবে ব্যবহার করার অধিকার কারণেই আমাদের দায়িত্ব হচ্ছে সেই ট্যাক্সের বদলে আমরা ওই সাধারণ মানুষকে তার সন্তানদের ভালো রাস্তা দেব। ভারতীয় জনগণ খুবই সহ্যশালী স্যার, তারা অভিযোগ করে না। তার মানে এটা না যে তাদের ভালো রাস্তার অধিকার নেই। স্যার, আমি আপনাকে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনি নিজে এই ব্যাপারে কিছু করুন। আধুনিক ভারতের যে স্বপ্ন আপনি দেখেছেন সেটা কোটি কোটি ভারতবাসীরও স্বপ্ন। সেটাকে পূরণ হতে দিন স্যার, আমরা সবাই মিলে সেটাকে পূরণ করতে পারি। আমি এই লেটারে নাম আর স্বাক্ষর করছি, আর আমার নাম লিখছি। আমাকে অনেকবার খুনের হুমকি দেওয়া হয়েছে। আমার মৃত্যুকে ভয় নেই স্যার, কিন্তু যতক্ষণ না আমি আমার কাজ, আমার মিশনের কিছু পথ পার করতে পারছি, আমি বেঁচে থাকতে চাই। আমি আলাদা করে আমার বায়োডাটা এই লেটারের সাথে পাঠাচ্ছি। আপনার কাছে পূর্ণ আশা আছে আপনি আমার আইডেন্টিটি গোপন রাখবেন। সত্যপ্রকাশ, এই মুহূর্তে অফিসে এসে আমার সঙ্গে দেখা করো।
সত্যপ্রকাশ চৌবে, দিল্লির সব থেকে বড় অফিসে অভিযোগে ভরা প্রেমপত্র পাঠিয়েছ তুমি? তুমি কি ভেবেছিলে সাপ মরে যাবে আর লাঠিও ভাঙবে না? অভিযোগও জানানো হয়ে যাবে আর তোমার নাম সামনে আসবে না কি? ব্রিগেডিয়ার সাহেব, আমার কাছে কোনো রাস্তা ছিল না। তুমি ভুল রাস্তা বাছলে সত্যপ্রকাশ, কারণ তোমার এই কাজের জন্য আমাকে সাসপেনশন লেটার দেওয়া হয়েছে। মনে রেখো, আমি এখানেতেই প্রজেক্ট ডাইরেক্টরের পদেই থাকবো, অর্ধেক মাইনেতে। কিন্তু তাতে কিছু এসে যাবে না, কারণ এই সামান্য মাইনেতে কোনো অফিসারের সংসার চলে না। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে তুমি আমাকে অপমান করেছো। ক্ষমা করবেন স্যার, অপমানিত হওয়ার জন্য সম্মান থাকা দরকার। আদর্শবাদী ঘোড়ায় চেপেছ তুমি সত্যপ্রকাশ, আর সেই ঘোড়ার পাখনা গজিয়েছে। মাটিতে নেমে এসো জনতার নায়ক, আর নিজের জিনিস গুছিয়ে নাও, কারণ আমার সাসপেনশন অর্ডারের সাথে সাথে তোমার এই ট্রান্সফার অর্ডারও এসেছে। শেষ হয়ে গেলি তুই সত্যপ্রকাশ চৌবে। হ্যাঁ, তুই এখানে আমাদের সবার সাথে মিলেমিশে থাকতে পারতিস, কিন্তু না। একটা কথা বলবো, অবাক হয়েও না, তোমার এই ট্রান্সফার অর্ডারের পিছনে আমার কোনো হাত নেই। তুই এখন মরার থেকেও বেশি ভারী হয়ে গেছিস চৌবে। নিজের কবর তুই নিজেই খুঁড়েছিস। সত্যপ্রকাশ চৌবে, তোর ট্রান্সফার গয়ায় হয়নি। শুধু এটা জেনে রাখ যে তুই তো গেছিস। ভুল কাজ হচ্ছিল, ও লিখেছিল। ভুলকে ঠিক করতে হতো, ও লিখেছিল। কিছু চোখ খোলার ছিল, ও লিখেছিল। ও লিখেছিল কারণ ও চুপ করে বসে থাকতে পারতো না, কিন্তু ওকে চুপ করানো হলো। চুপচাপ ওকে গয়া জেলায় ট্রান্সফার করানো হলো, যেখান থেকে দেশের সমস্ত অপরাধকে আটকানো অসম্ভব ছিল। সত্যপ্রকাশের স্বপ্নের উপর আঘাত করা হলো। এটা এমন একজনের গল্প যে কারাপশনের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাতে চেয়েছিল, যে নিজের হারানো পথকে ফিরে পাবার জন্য লড়াই করেছিল, যে নিজের উচ্চ শিক্ষা, নিজের উচ্চ আদর্শকে মিলিয়ে সাধারণ মানুষের উন্নতির জন্য নতুন দরজা খুলতে চাইছিল, কিন্তু সেই মানুষটাকে হত্যা করা হলো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমাদের সবার মধ্যে একজন সত্যপ্রকাশ আছে, তাই সবার এটা জানা খুবই জরুরি যে সত্যপ্রকাশ মরল কেন। কাল দেখবেন সত্যপ্রকাশ চৌবের মৃত্যুর তদন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।